আমি অলিক রয়। আজকে আমরা HTML এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্যাগ, হেডিং ট্যাগ সম্পর্কে বিস্তারিত জানব। তো সেক্ষেত্রে অনেক ওয়েব পেজের ওপেনিংয়ে সেই পেজ সম্পর্কে বিস্তারিত একটি হেডিং খুব বড় অক্ষর অনেক সময় লেখা থাকে। সেক্ষেত্রে একটা ওয়েব পেজে হেডিং আপনি কিভাবে তৈরি করবেন, হেডিং সেটা সম্পর্কে আপনি হেডিং ট্যাগের মাধ্যমে খুব সহজেই জানতে পারবেন। তো আগেই বলে রাখি যে HTML এ 6 রকম বা 6 প্রকারের হেডিং ট্যাগ আছে। তো এই 6 প্রকারের হেডিং ট্যাগ, এই 6 প্রকারের হেডিং ট্যাগের মধ্যে প্রথম ট্যাগটির নাম হচ্ছে H1 ট্যাগ, দ্বিতীয় ট্যাগ H2, তৃতীয় ট্যাগ H3, চতুর্থ ট্যাগ H4, পঞ্চম ট্যাগ H5, ষষ্ঠ ট্যাগ H6। তো প্রশ্ন হতেই পারে যে হেডিংয়ের ক্ষেত্রে এই 6 ধরনের ট্যাগের প্রয়োজনীয়তা কি? আসলে এই 6 প্রকার ট্যাগের সাহায্যে আপনি হেডিংয়ের সাইজটাকে, অর্থাৎ লেখার সাইজটাকে আপনি 6 রকমভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। অর্থাৎ H1 ট্যাগের মাধ্যমে আপনি সবচেয়ে বড় মাপের বা সবচেয়ে বড় ফন্টের হেডিংটাকে পাবেন। সেক্ষেত্রে আমি যদি কোনো একটি ওয়েব পেজের হেডিং করি, হেডিংয়ের নাম দিই লিস্ট অফ বুকস, সেক্ষেত্রে H1 ট্যাগটাকে যদি আপনি ইউজ করেন এবং H1 ট্যাগের মাঝখানে আপনি যদি লিস্ট অফ বুকস কথাটাকে বসিয়ে দেন, তাহলে সেটার ফন্ট সাইজ হবে সবচেয়ে বড়। এখানে যেমনটা দেখা যাচ্ছে যে সবচেয়ে লিস্ট অফ বুক কিন্তু H1 এর সবচেয়ে বড় শো করছে। তারপরে একইভাবে H2 ট্যাগের মাধ্যমে আপনি যে ফন্ট সাইজ পাবেন সেটা একটু ছোট হবে H1 এর চাইতে, অর্থাৎ স্মলার দ্যান হেডিং H1। সেক্ষেত্রে একই হেডিং লিস্ট অফ বুকসের ফন্ট সাইজটা কিন্তু একটু ছোট হয়ে যাবে, এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি। একইভাবে H3 এর মাধ্যমে আপনি একইভাবে ওই একই হেডিংটাকে রিপ্রেজেন্ট করতে পারেন, কিন্তু সেটা H1 এবং H2 এর চাইতে কিছুটা ছোট ফন্টে রিপ্রেজেন্ট করবে। ঠিক একইভাবে H4 তার চাইতে আরেকটু ছোট হেডিং, দেন একইভাবে H5 আরও ছোট হেডিং, এবং সব শেষ হেডিং H6 যেটি সবচাইতে ছোট ফন্টের হেডিংকে রিপ্রেজেন্ট করবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি লিস্ট অফ বুকস, এই কথাটা কিন্তু এখানে খুবই ছোট করে লেখা। তো এই হচ্ছে আমাদের 6 ধরনের HTML হেডিং, যেটা খুবই গুরুত্বপূর্ণ HTML ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তো আমরা দেখব ব্যবহারিকভাবে যে এই 6 প্রকার হেডিংয়ের মাধ্যমে কিভাবে কাজ করা যায়। তো চলুন দেখা যাক কিভাবে হেডিংয়ের সাহায্যে একটি HTML হেডিং দিয়ে কিভাবে একটি HTML রিপ্রেজেন্ট করা যায়, এবং সেক্ষেত্রে এই 6 ধরনের ট্যাগের ভূমিকাটাই বা আসলে কি। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই নোটপ্যাড সফটওয়্যারটাকে ওপেন করে নিলাম। তো সেক্ষেত্রে আমরা এখানে ঠিক একইভাবে একটি HTML পেজ, গতদিনকে একটি HTML পেজ আমরা গত লেকচারটাতে দেখেছি, আগের লেকচারটাতে যে কীভাবে একটা HTML পেজকে সেভ করতে হয়, কীভাবে স্টার্ট করতে হয়, তার বেসিক ট্যাগগুলো কি। তো আশা করি সেগুলো আপনারা দেখেছেন, সুতরাং সেগুলো আমরা এখন টাইপ করব। তো এখানে প্রথমে আমরা দিলাম HTML, দেন আমরা জানি HTML ট্যাগের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে হেড পার্ট আর একটি হচ্ছে তার বডি পার্ট। তো আমরা হেড অংশ নিয়ে আগে কাজ করব। তো আমরা জানি হেডের মধ্যে আরেকটি ট্যাগ আছে যেটাকে টাইটেল বলা হয়। তো সেক্ষেত্রে আমরা টাইটেল অংশটুকুর কাজ করে নিচ্ছি। তো আমরা জানি যে টাইটেল এমন একটি ট্যাগ যেটার মধ্যে আপনি ওই ওয়েব পেজের অ্যাড্রেসটাকে নির্ধারণ করতে পারেন। অর্থাৎ সেক্ষেত্রে আমি যদি একটা নাম দিই www.ict.com, সেক্ষেত্রে এটা কিন্তু ওয়েবসাইটের একটা নাম হয়ে গেল। সেক্ষেত্রে আমরা টাইটেলটাকে ক্লোজ করব। তো টাইটেলটাকে ক্লোজ করছি। তো এখানে একটা কথা একটু বলে রাখছি, সেটা হচ্ছে এই যে আমরা একটা ওয়েবসাইটের নাম করলাম www.ict.com,
এইখানে এই .com কথাটার কিন্তু একটা তাৎপর্য আছে। আমরা অনেক ওয়েবসাইটের শেষেই কিন্তু এই .com কথাটাকে দেখতে পাই। তো কেন এই .comটা লেখা হয়, এটা হচ্ছে আসলে বেসিক্যালি আপনি যে ওয়েবসাইটটা তৈরি করছেন সেই ওয়েবসাইটের পরিচয়টাকে এই .com বহন করে। অর্থাৎ .com, এই কম শব্দটা কমার্শিয়ালের শর্ট ভার্সন। অর্থাৎ আমি যদি কোনো ওয়েবসাইটের পিছনে .com লিখি, অথবা আমরা যে ওয়েবসাইটগুলো ইউজ করি তার পিছনে যদি .comটা দেখতে পাই, তাহলে আমরা আইডিয়া করে নিতে পারি যেটা একটি কমার্শিয়াল ওয়েবসাইট। একইভাবে আমরা আরও অনেক ওয়েবসাইট আছে যেগুলোর লাস্টে দেখি .edu, সেক্ষেত্রে আপনি যদি এখানে .edu লিখে দেন, তাহলে পরে এরকম যদি কোনো ওয়েবসাইট দেখতে পান .edu, তাহলে আপনি ধরে নেবেন সেটা একটি শিক্ষামূলক ওয়েবসাইট। একইভাবে যদি আমরা এখানে .edu না লিখে এটাকে আমরা .bd লিখতাম, তার মানে এটা কিন্তু হতো একটি বাংলাদেশের একটি ওয়েবসাইট। ঠিক একইভাবে এখানে যদি IND লিখতাম তাহলে একটা ইন্ডিয়ান ওয়েবসাইট, এখানে যদি AU লিখতাম এটা একটা অস্ট্রেলিয়ান ওয়েবসাইট হয়ে যেত। তো এই বিষয়গুলো, বা এখানে যদি .mil বা মিল লিখতাম তাহলে এটা একটা মিলিটারি ক্যাম্পের ওয়েবসাইট হিসেবে কিন্তু এটাকে আইডেন্টিফাই করা হতো। তো সেক্ষেত্রে আমরা পরবর্তীতে দেখলাম যেহেতু আমাদের এখানে টাইটেল শেষ, তো সেক্ষেত্রে এখন আমরা হেড ট্যাগটাকে ক্লোজ করতে পারি। তো এখানে আমরা হেডকে ক্লোজ করছি, হেড ক্লোজ স্ল্যাশ চিহ্ন দিলাম, HEAD, হেডকে আমরা ক্লোজ করে দিচ্ছি। এরপর আমরা বডি অংশের কাজ শুরু করব। তো সেক্ষেত্রে বডি, তো আমরা এই বডি অংশের মধ্যে বেসিক্যালি আমরা হেডিংটাকে যুক্ত করব। তো সেক্ষেত্রে আমি এখানে একটা ফরম্যাট করে নিচ্ছি, জাস্ট একটা দিলাম। এরপর আমরা আমাদের এখানে এটা দেখেছিলাম, অর্থাৎ লিস্ট অফ বুকস, এই কথাটাকে আমরা হেডিং হিসেবে যুক্ত করব। তো সেক্ষেত্রে আমি হেডিংয়ের মাঝখানে লিস্ট অফ বুকস লিখে নিচ্ছি, H1, এখানে H1 লিস্ট অফ বুকস, এবং এটাকে আমরা ক্লোজ করব, এবং সেখানেও আমরা H1 লিখব। তো যেহেতু আমরা দেখছি যে সব রকম হেডিং ট্যাগ যুক্ত করার নিয়ম প্রায় একই রকম, সেহেতু আমরা জাস্ট এটাকে কপি করে আরও নিচে বসিয়ে দিয়ে জাস্ট H1, H2, H3 লিখে দেবো। এখানে আমরা কপি করলাম এবং দেন এখানে আমরা পেস্ট করলাম। সেক্ষেত্রে আমরা জাস্ট এই হেডিং অংশগুলোকে একটু চেঞ্জ করে দিচ্ছি। দেখেন এখানে আমি পরবর্তী ক্ষেত্রে হেডিং 2 করে দিব, হেডিং 2, এখানে এসে আমার হেডিং 2 হয়ে গেল এটা। তারপরে এসে হেডিং, এটা হয়ে যাচ্ছে হেডিং 3, এটা। এরপরে এসে এখানে হেডিং 4, এটা হেডিং 4, এটা হবে হেডিং 5, এবং যেহেতু আমাদের হেডিং 6টাকে যুক্ত করা হয়নি, আমরা এখানে হেডিং 6টাকে যুক্ত করে দিচ্ছি। তো সেক্ষেত্রে এখানে এসে আমি এটাকে হেডিং 6 করলাম, 6, এবং এটাকে করে দিলাম 6। সেক্ষেত্রে দেখেন আমরা কিন্তু এখানে একই হেডিং লিস্ট অফ বুকস, সেটাকে 6টা হেডিংয়ের মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম। যেহেতু আমাদের বডি অংশ আর কোনো কাজ নেই এই মুহূর্তে, সেহেতু আমরা বডিকে ক্লোজ করে দেব। এখানে আমরা বডিকে ক্লোজ করছি। দেন আমরা যেহেতু আমাদের পুরো অংশটার কাজ হয়ে গেছে, এখন HTML ট্যাগটাকে ক্লোজ করে দিতে পারি। সেক্ষেত্রে HTML, তো এটা হচ্ছে আমাদের যে আমাদের ওয়েবসাইটে, সেক্ষেত্রে বডি অংশ আমরা হেডিংগুলোকে যুক্ত করলাম। এখন আমরা এটাকে দেখবো যেটা ওয়েব পেজ আকারে রিপ্রেজেন্ট করলে আউটপুটটা ঠিক কেমন দেখায়। তো সেক্ষেত্রে আমরা গত ক্লাসে শিখেছি এটা, আজকে আরেকবার একটু দেখে নিন আপনারা। যেটাকে সেভ করার নিয়ম, ফাইল, এখানে আমরা সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করলে এইখানে যে ফাইল নেম আছে, ফাইল নেমটাকে আপনি আপনার মতো দিবেন। সেক্ষেত্রে যেটাতে আমরা হেডিংয়ের ওয়েবসাইট, তাই আমরা এখানে হেডিং দিয়ে সেভ করব।
তো সেক্ষেত্রে হেডিং লিখে জাস্ট আপনি যেই নামই দেন সেটা কোনো বিষয় না, বাট ডট এইচটিএমএল কথাটা আপনাকে অবশ্যই লিখতে হবে, অর্থাৎ ডট এইচটিএমএল, এই যে কথাটা আমি লিখলাম এখানে হেডিং ডট এইচটিএমএল। তো যাই হোক, এবং এটাকে আমরা ডেস্কটপে সেভ করব। তো আমরা এটা হেডিং এর মাধ্যমে সেভ করলাম এবং এটা সেভ হয়ে গেল। তো এখন চলুন দেখা যাক যে আমাদের এই পেজটা কেমন হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এই সেই পেজটা হেডিং। তো আমরা এখন এটাকে ওপেন করলাম, ওপেন করে দেখতে পাচ্ছি, দেখেন এখানে লিস্ট অফ বুকস, যেটা হচ্ছে H1 ছিল আমাদের বেসিক্যালি। এখানে আমি আমাদের সোর্স নোটপ্যাডটাকে একটু ছোট করে পাশে আপনাদের দেখাচ্ছি। জাস্ট এখানে দেখেন যেটা এই যে H1 লিস্ট অফ বুকস, এটা কিন্তু আমাদের বিগিন প্রথম ট্যাগ ছিল এবং এটা দেখেন সবচাইতে বড় একটা ফরম্যাটকে শো করেছে। তারপরে লিস্ট অফ বুকস এর মাধ্যমে এটা তার চাইতে একটু ছোট, হেডিং 3 আরও ছোট, হেডিং 4টা আরও ছোট এবং লাস্টে এসে যে হেডিং 6 সেটা কিন্তু সবচাইতে ছোট ফরম্যাটটাকে শো করছে। তো এই হচ্ছে হেডিংয়ের ব্যবহার। তো আপনারা এইভাবে হেডিংয়ের ব্যবহারটা করে খুব সহজেই যে কোনো ওয়েবসাইটের হেডিংটাকে তৈরি করতে পারেন। তো আশা করি হেডিং কি, হেডিংয়ের ব্যবহারটা কি সে সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। আমরা পরবর্তীতে আমরা একটি ওয়েবসাইটের ট্যাগের অ্যাট্রিবিউট সম্পর্কে, অর্থাৎ সেই অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করে কিভাবে একটি ওয়েবসাইটকে কালারফুল করা যায়, এখানে ফন্টগুলোকে কিভাবে সরানো যায়, এখানে লেখা হেডিংগুলোকে কিভাবে সেন্টারে বা লেফটে বা রাইটে শিফট করা যায়, এগুলো সম্পর্কে জানবো। তো সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।